মেয়েদের জীবনের কঠিন থেকে কঠিন সমস্যা, যেগুলো আলোচনা না করলেই নয়। তো আজ আমি মহিলাদের একটা বিশেষ সেক্টরের অসুবিধা নিয়ে, কষ্ট নিয়ে, রোগ লক্ষণ নিয়ে কিছু আলোচনা করব। বন্ধু, যে ভিডিওগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি, সেই ভিডিওগুলো মানব জীবনের খুবই কিন্তু মূল্যবান। তাই প্রত্যেকে এই ভিডিওগুলোকে মন দিয়ে দেখবেন। আজ আমি মহিলাদের বিশেষ কিছু সিমটম, বিশেষ কিছু রোগ এবং তার লক্ষণ, তার ট্রিটমেন্ট, তার ম্যানেজমেন্ট এবং তার কজেশন বা কারণ নিয়ে আলোচনা করব। বন্ধু, যে চ্যানেল থেকে আপনি এই আমার ভিডিও দেখছেন, সেই চ্যানেলের নাম ডক্টর এম.কে. রয় হোমিওপ্যাথ। আর আমি আপনাদের সকলের প্রিয় সঙ্গী, প্রিয় সাথী ডাক্তার মৃণালকান্তি রায়। তো শুরু করছি আজকে এক খুব কমন সমস্যা, যে সমস্যা প্রত্যেকটা মহিলার কাছে একটা আতঙ্কের মতন। কিন্তু শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে রাখব যে বন্ধু, আপনি আপনার পরিবারের যে মহিলারা আছেন বা যে মহিলারা আমার এই ভিডিও দেখছেন বা দেখেন নিয়মিত, একেবারেই আতঙ্কগ্রস্ত হবেন না, একদম আতঙ্কগ্রস্ত হবেন না। কারণ বিভিন্ন রকম মিথ বা বিভিন্ন রকম কথা বাজারে ছড়িয়ে আছে। তাই সেই সব কথায় বা সেই সব গুজবে কান না দিয়ে বিজ্ঞান ভিত্তিক যে আলোচনা, সেই আলোচনার দিকে আপনারা মন দিন। সেই আলোচনাগুলোকে মন দিয়ে শুনুন, তার প্রতিকার করুন। দেখবেন জীবনটা খুব সুন্দর, জীবনটা ভোগযোগ্য হয়ে উঠবে। মনে হবে যেন জীবনে আরও বেশি দিন করে বাঁচি। তাহলে আসুন বন্ধু, কী নিয়ে আলোচনা করছি? আলোচনা করছি সেই সব বয়সী মহিলাদের নিয়ে যাদেরকে আমরা মেনার্কি বলি। মেনার্কি কোন এজটা? মেনার্কি হচ্ছে যে সাধারণত 10, 11, 12 বছর বয়স থেকে শুরু করে যে অ্যাডোলেশন পিরিয়ড, বয়স সন্ধিকাল, সেই সন্ধিকালটাকে যেখানে মেয়েদের ঋতুস্রাব বা মেন্সেস বা পিরিয়ডস শুরু হয়, সেই সময়টাকে আমরা অ্যাডোলেশন পিরিয়ড, বয়স সন্ধিকাল বা মেনার্কি এজ বলি। তাহলে এখান থেকে শুরু হয় আলোচনাটা, এখান থেকে শুরু করব, এই বয়সী মেয়েদের থেকে শুরু করব এবং এটা 30, 35, 40 বছর বয়স অবধি হতে পারে। সাধারণত এই বয়স অবধি হয়ে থাকে। তাহলে আজ আমরা আলোচনা করব 10, 11, 12 বছর বয়স থেকে আরম্ভ করে 30, 40 বছর মহিলাদের জীবনের এক কঠিন সমস্যার কথা এবং তার আলোচনা। যে রোগ নিয়ে আলোচনা করতে চলেছি সেই রোগের নাম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, PCOD। P ফর পলি, C ফর সিস্টিক, O ফর ওভারিয়ান, D ফর ডিজিজ। আমরা এটাকে বর্তমানে PCOS বলে চিনে থাকি বা ডেকে থাকি। PCOS এর ফুল ফর্ম কি? P ফর পলি, C ফর সিস্টিক, O ফর ওভারিয়ান, S ফর সিন্ড্রোম। তাহলে আগে ছিল PCOD ডিজিজ, শেষে ছিল ডিজিজ ডি, এখন হয়েছে PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। বন্ধু, সিন্ড্রোম কাকে বলি? সিন্ড্রোম হচ্ছে যে যখন অনেকগুলো সিমটম একসঙ্গে একত্রিত হয়, তখন তাকে আমরা বলি সিন্ড্রোম। তাই বর্তমানে এর নামকরণ করা হয়েছে PCOS। PCOS হলো একটা মেটাবলিক ডিসঅর্ডার বা এন্ডোক্রিনাল ডিসঅর্ডার। মেটাবলিক মানে হচ্ছে আপনার জীবনশৈলী, খাওয়া দাওয়া সম্পর্কিত অব্যবস্থাপনা, এবং এন্ডোক্রিন মানে হচ্ছে যে আপনার হরমোন সংক্রান্ত অসুবিধার ব্যবস্থাপনা। তাহলে এই PCOS এবং যে নর্মাল মেনস্ট্রুয়েশনের ইরেগুলারিটিস, এটা কিন্তু তফাৎ করা খুবই মুশকিল হয়ে যায়। সাধারণত মেয়েদের যে পিরিয়ডের গণ্ডগোল, অনিয়মিত ঋতুস্রাব, অল্প অল্প করে ঋতুস্রাব, অনেকদিন পর পর ঋতুস্রাব, মুখে ব্রণ হওয়া, মুখের চামড়া তেলতেলে হওয়া, ঠিক আছে, অল্প স্বল্প চুল পড়ে যাওয়া, এগুলো স্বাভাবিক ঘটনা। তো এই স্বাভাবিক ঘটনার সঙ্গে PCOD বা PCOS এর যে অস্বাভাবিক ঘটনা, এটাও যে তলায় তলায় ঘটছে, এই যে ডিফারেন্সিয়েশন, এই যে পার্থক্য, এই পার্থক্যটা আমরা অনেক সময় করতে পারি না।
আর করতে পারি না জন্য ভিতরে 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 এই পিসিওএস বা পিসিওডি অনেক দূর অবধি গড়িয়ে যায়, অনেক গ্রেভ কন্ডিশনে পৌঁছে যায় যখন আমরা এর শিকার হয়ে পড়ি। তাই শুরুতেই কিন্তু এর ডায়াগনোসিস খুবই মূল্যবান, তার জন্যে এক্সপার্ট ডাক্তারের শরণাপন্ন আপনাকে হতে হবে। যদি দেখেন যে আপনার বাড়ির কোনো টিনেজার বা এই মেনার্কি এজ বা অ্যাডোলেসেন্ট এজের বা পিউবার্টি এজের মেয়েরা বা বাচ্চারা এই সমস্যায় ভুগছে, এটাকে একদম ডিলে করবেন না, একদম নজর আন্দাজ করবেন না, সঙ্গে সঙ্গে এর প্রতিকারের জন্য চেষ্টা করবেন। 1935 সালে স্টেন লিভেনথাল বলে এক বৈজ্ঞানিক, এক ডাক্তার এর আবিষ্কার করেছিলেন, তাই এর নাম হয়েছে স্টেন লিভেনথাল সিনড্রোম। এছাড়াও একে আমরা পিসিওএস বলেও ডেকে থাকি। তাহলে এখন আমরা দেখে নেব যে পিসিওএসের কারণ কি কি, প্রবাবল এক্সাইটিং কজেস, কি কি কারণের জন্য পিসিওএস হয়ে থাকে আমরা সেটা একটু দেখে নিই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিন অবজারভেশন, আপনার ওই সন্তানের প্রতি, ওই বয়সের সন্তানের প্রতি, মহিলা সন্তানের প্রতি আপনার তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সাধারণত শুরুতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যে ইরেগুলারিটি অফ মেন্সেস, মাসিক ধর্মের ইরেগুলারিটি খুব বেশি হয়, অনেক দিন হয় না, দীর্ঘ মাস হয় না, আবার কখনো হয় মাসে দুবার করে হয়ে যায়, খুব অল্প থাকে, একদিন থাকে, 1 ঘন্টার জন্য থাকে। এই যে ইরেগুলারিটিস, এটা হচ্ছে পিসিওএসের প্রথম ধর্ম। সেকেন্ড যে ধর্ম সেটা হচ্ছে যে ডিসমেনোরিয়া, এই পিরিয়ড যখন শুরু হয় তখন প্রচণ্ড পেটে ব্যথা থাকে। 3 নম্বর যে কারণ, সেই কারণ হচ্ছে যে আপনার যদি হেরিডিটিতে বা বংশগতিতে থাকে তাহলে কিন্তু এই পিসিওএস হতে পারে। মায়ের আছে, মাসির আছে, ঠাকুরমা, দিদা, এদের যদি থেকে থাকে তাহলে সেই সব বাচ্চাদের, সেই সব মহিলাদের পিসিওএস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেকেন্ড হচ্ছে জেনেটিক। থার্ড হচ্ছে হরমোনাল ডিস্টারবেন্স, যদি হরমোনের গণ্ডগোল ঘটে। সাধারণত মহিলাদের ক্ষেত্রে যে হরমোন থাকে সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের যদি তারতম্য ঘটে থাকে তাহলে কিন্তু পিসিওএস হয়। এক্ষেত্রে এলএইচ হরমোন, লুটিনাইজিং হরমোনের মাত্রা বেড়ে যায় এবং এফএসএইচ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের মাত্রা কমে যায়, যেখানে হওয়া উচিত ছিল অন্য। স্বাভাবিকভাবে এফএসএইচ এর মাত্রা বেশি থাকে এবং এলএইচ, লুটিনাইজিং হরমোনের মাত্রা কম থাকে, এখানে রিভার্স ঘটনা ঘটে যায়, এর জন্য পিসিওএস হয়। চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরুষ হরমোন বা অ্যান্ড্রোজেন। এই অ্যান্ড্রোজেন হরমোনের লেভেল বা টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়। যদিও এটা মহিলাদের ক্ষেত্রে থাকে কিন্তু খুব সামান্য মাত্রায় থাকে, কিন্তু ওই যে বলেছিলাম যে হরমোনের গণ্ডগোল, হরমোনের ইমব্যালেন্স, এই হরমোনের ইমব্যালেন্সের জন্য মেল হরমোনের আধিক্য হয় আর ফিমেল হরমোন কমে যায়, অর্থাৎ অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায় আর এদিকে এলএইচ, এফএসএইচ এগুলো কমে যায়। ঠিক আছে, এর জন্য কিন্তু পিসিওডি বা পিসিওএস ডেভেলপ করে। সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে লাইফস্টাইল, জীবনশৈলী। তার মধ্যে বিভিন্ন রকম স্ট্রেচ আছে, স্ট্রেন আছে, তার সঙ্গে খাদ্য খাবার আছে। আপনি যত বেশি কার্বোহাইড্রেট যুক্ত খাবার দাবার খাবেন, প্রোটিন কম খাবেন, ফাইবার কম খাবেন, তো সেক্ষেত্রে আপনার লাইফস্টাইলের গণ্ডগোলের জন্য জাঙ্ক ফুড খাবেন, কোল্ড ড্রিঙ্কস খাবেন, ফ্রিজের ফুড খাবেন, ঠিক আছে, প্যাকেট ফুড খাবেন, প্রসেসিং ফুড খাবেন, তাহলে এই যে জীবনশৈলী বা খাদ্য খাবারের যে গণ্ডগোল, ফ্রিজের ঠান্ডা জল খাবেন, তার জন্য কিন্তু এই পিসিওএস হতে পারে। এরপরের যে কারণ সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেচ এবং স্ট্রেন। দেখুন, মহিলারা আজকাল পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে যাচ্ছে, পড়াশোনা থেকে শুরু করে, গান বাজনা থেকে শুরু করে, চাকরি বাকরি থেকে শুরু করে, বিভিন্ন রকম রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে, সংসারের কারণে, পরিবারের কারণে, পড়াশোনার কারণে, চাকরির চাপে তাদের স্ট্রেচ অ্যান্ড স্ট্রেন এতটাই বেড়ে গেছে যে তারা ভালো করে ঘুমাতে পারে না, ভালো করে ভাবতে পারে না, শরীর নিয়ে চর্চা করতে পারে না, নিয়মিত ব্যায়াম করতে পারে না, প্রাণায়াম করতে পারে না। এই যে ইরেগুলারিটিস, এই সমস্তগুলো কিন্তু
পিসিওএস এর জন্য মুখ্যতভাবে দায়ী। কেন মোটা হয়ে যায়, কেন ওয়েট গেইন করে, আমরা সাইন অ্যান্ড সিমটমের সময় পড়াশোনা করব। এছাড়াও সবগুলোর বড় যেটা বলবো সেটা হচ্ছে যে নো ফিক্সড কজেস। আমরা এগুলোকে ধরে নিই, ডাক্তারবাবুরা বিভিন্নভাবে রুগী দেখতে দেখতে এগুলোকে একটা সম্ভাব্য কারণ বলে ভেবেছেন, কিন্তু বিজ্ঞান বলছে যে এর কোনো ফিক্সড কোনো কারণ নেই, নানান কারণের জন্য এই পিসিওএস হতে পারে। বুঝতে পেরেছি? এগুলো গেল কজেস। এবার আসুন কিছু সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণাবলীর কথা বলি। তো শুরুতে বলেছিলাম যে পিরিয়ডের অনিয়মিততা হয়, ইরেগুলার অফ মেনস্ট্রুয়েশন প্রচণ্ড হয়, হয়ই না, দীর্ঘ মাস হয় না, 5-6 মাস, 7 মাস, 8 মাস হয় না, হলে অল্প হয়, প্রচণ্ড ব্যথাযুক্ত হয়, পেলভিক রিজিয়নে ব্যথা হয়, ডিসমেনোরিয়া হয়, অল্প অল্প হয়, দলা দলা হয়, দুর্গন্ধযুক্ত হয়, ব্লাডের কালার চেঞ্জ হয়ে যেতে, ঠিক আছে? এছাড়া যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে ছোট ছোট সিস্ট হয়, সেটা একটা ওভারিতে হতে পারে, দুটো ওভারিতেও হতে পারে, এবং জেনারেলি একাধিক সিস্ট দেখা দেয়, যার জন্য এই নাম হয়েছে পলি। ঠিক আছে? এই পলি মানে বহু, সেটা একটা ওভারিতেও হতে পারে, দুটো ওভারিতেও হতে পারে। কেমন? সাধারণত এই সিস্টগুলোতে ভিতরে ফ্লুইড থাকে বা তরল বস্তু থাকে এবং এনক্যাপসুলেটেড হয়ে যায়, তাই আমরা একে সিস্ট বলি। এরপরের যে কারণ সেটা হচ্ছে ডিসমেনোরিয়া বা পেলভিক রিজিয়নে ব্যথা। এরপর যে কারণ সেটা হচ্ছে যে অ্যান্ড্রোজেন বেড়ে যায়, বলেছিলাম পুরুষ হরমোনের আধিক্য বেড়ে যায়, তার ফলে হয় কি মুখে প্রচণ্ড ব্রণ দেখা দিতে পারে, পেইনফুল, ব্যথাযুক্ত হতে পারে, ব্যথাবিহীনও হতে পারে, এতে পুঁজ হতে পারে, আবার পুঁজ নাও হতে পারে, এবং ডিপ সিটেড হতে পারে। এই একনিটা অনেক ডিপে যেতে পারে অথবা নাও যেতে পারে। বোঝা গেছে? এরপর হচ্ছে চুল পড়ে যাওয়া বা অ্যালোপেশিয়া, চুল পড়ে যেতে পারে অথবা চুল খুব পাতলা হয়ে যেতে পারে। এছাড়া যেগুলো আছে সেটা হচ্ছে যে প্রচণ্ড ওবেসিটি বা মোটো হয়ে যাওয়ার প্রবণতা থেকে থাকে, ক্রমশ ওয়েট গেইন করতে শুরু করে। এই প্রত্যেকটা সিমটম দেখা দিলে কিন্তু আমি বলছি গার্জেনকে বিশেষ করে যে আপনারা সচেতন হয়ে যান, সচেতন হয়ে যান। আপনারা ভাবতে শুরু করুন যে মহিলা, আমার মেয়ে বা আমার স্ত্রী বা আমার বোন, সাচ অ্যান্ড সাচ যারা আছেন, যে তারা পিসিওএসের শিকার হচ্ছে না তো। আর যে জিনিসগুলো আমরা দেখব সেটা হচ্ছে যে গলায় এক ধরনের কালো রঙের ডিপ সিটেড একটা রিবন লাইক একটা স্ট্রাকচার তৈরি হয়, যাকে আমরা বলি অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। কালো রঙের কর্ড লাইক একটা হয়। এই কালো রঙের রং বদলে যাওয়া, কালো রঙের পিগমেন্টেশন স্কিনের বিভিন্ন ফোল্ডে হতে পারে, অ্যাক্সিলারি রিজিয়নে হতে পারে, ব্রেস্টের নিচে হতে পারে, ঠিক আছে, পায়ে হতে পারে, বডির যে কোনো জায়গায়, নাকেলে হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ডেভেলপ করতে পারে। আর যেটা আছে সেটা হচ্ছে যে হিরসুটিজম মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিত গোঁফ দাড়ি গজানো। যদি মুখে হয় তাহলে গোঁফ দাড়ি বলবো, সেটা ঠোঁটের উপরে হতে পারে, চিনে হতে পারে, মুখের বিভিন্ন জায়গায় হতে পারে, ব্রেস্টে হতে পারে, বুকে হতে পারে, হাতে পায়ে হতে পারে, বাটাকে হতে পারে, পাছার দিকে হতে পারে, পায়ে হতে পারে। অর্থাৎ মহিলাদের অনাকাঙ্ক্ষিত যেসব জায়গা, সেই সব জায়গাগুলোতে অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্যের জন্য হিরসুটিজম বা অতিরিক্ত হেয়ারের গ্রোথ হয়। এটা কিন্তু একটা খুব বড় লক্ষণ। তাহলে যখনই দেখবেন যে এরকম অতিরিক্ত বিভিন্ন আনওয়ান্টেড গ্রোথ হচ্ছে ফেসে বা বিভিন্ন জায়গায়, মহিলাদের বিভিন্ন পার্টে, যেখানে হওয়ার কথা নয়, তাহলে বুঝতে পারবেন যে অবশ্যই পিসিওএসের সিমটম বা সে তাতে আক্রান্ত হয়েছে। আর যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আর্লি মিসক্যারেজ। প্রেগনেন্সি হয়েছে কিন্তু অসময়ে প্রেগনেন্সি খতম হয়ে গেল, মিসক্যারেজ হয়ে গেল, অ্যাবর্শন হয়ে গেল। আবার এটাও হতে পারে যে সহজে মিসক্যারেজ যে হয়ে যায় আবার প্রেগনেন্সি আসেই না, এটাও হয়। ইনফার্টিলিটি যাকে আমরা বলি, বন্ধাত্ব, এটাও আসতে পারে পিসিওএসের জন্য। তাহলে কত মারাত্মক রোগ দেখুন। ভাবছি আমরা ছোট্ট একটা সিস্ট বা একাধিক সিস্ট, কিন্তু কত বড় সুদূর প্রসারী হতে পারে। যদি আপনি শুরু থেকে এটাকে কাভার না করবেন তাহলে কি হবে? ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি হবে? যে রক্তের শর্করা ব্লাডে মিশে যাওয়ার দরকার ছিল, সেগুলো ব্লাডে মিশে না গিয়ে লিভারের চারিদিকে চলে যেতে চায় এবং ফ্যাটে পরিণত হয়, দেহ ক্রমশ
ভারী হতে থাকে, মোটা হতে শুরু করে। এর ফলে কি হয়, হার্ট অ্যাটাক বা কার্ডিওভাস্কুলার ডিজিজ তৈরি হয়, ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক হতে পারে, কোলেস্টেরল লেভেল এবং ট্রাইগ্লিসাইড লেভেল বেড়ে যেতে পারে, ঠিক আছে, গলার আওয়াজ হাস্কি হয়ে যেতে পারে, পুরুষের গলার মতন হয়ে যেতে পারে, অঙ্গভঙ্গিমা পুরুষের মতন হতে পারে, লস অফ স্লিপ, ঘুম চলে যেতে পারে, ঠিক আছে। এন্ডোক্রিনাল ক্যান্সার, যেহেতু এন্ডোক্রিনাল ডিসঅর্ডার তাই এন্ডোক্রিনাল ক্যান্সার হতে পারে, ওভারিয়ান ক্যান্সার হতে পারে। তাহলে ভাবতে পারছেন যে কি কি কমপ্লিকেশন হতে পারে। সবার হবে এমন কোনো কথা নেই, কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এগুলো ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে দেখা গেছে। মেন্টাল ডিপ্রেশন, অ্যাংজাইটি, সেলফ এস্টিম লস হয়ে যাওয়া, আনওয়ান্টেড হেয়ার গ্রোথ এবং ইনফার্টিলিটির জন্য ওর যে কনফিডেন্স আছে সেই কনফিডেন্স ল্যাক অফ কনফিডেন্সে পরিণত হয়, ঠিক আছে না। এই সমস্তগুলোই কিন্তু পিসিওএস এর অনেক বড় বড় লক্ষণ। এগুলোকে আপনাকে দেখতে হবে। যদি আপনি এগুলো দেখতে পান তাহলে আপনি কিন্তু সোজাসুজি কাল বিলম্ব না করে ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন। একটা জিনিস বলে রাখি, যদি অ্যান্ড্রোজেন লেভেল বেড়ে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আনওয়ান্টেড গোপদাড়ি বা চুল গজাবে, মুখে প্রচণ্ড একনি হবে, মুখের ফেসের অয়েলি হয়ে যাবে, আর চুল পড়তে থাকবে, ঠিক আছে, গলার আওয়াজ খুব কর্কশ হয়ে যাবে। এই কটা দেখলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন কি অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা বেড়েছে, অর্থাৎ পিসিওএস হয়েছে, ফিমেল হরমোন কমে গেছে। এবার আসুন ল্যাবরেটরি ডায়াগনোসিস। সাধারণত 3 ধরনের পদ্ধতিতে আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি। শুধুমাত্র আলট্রাসোনোগ্রাফি করে যদি দেখি যে প্রচুর পরিমাণে পলিসিস্টিক ওভারিতে প্রচুর পলিসিস্ট রয়েছে, তাহলে একমাত্র এটা পরীক্ষা নিরীক্ষা নয়, আপনাকে আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে হরমোনের টেস্ট অবশ্যই করতে হবে, সঙ্গে একটা লিপিড টেস্টও করতে হবে। তাহলে আলট্রাসোনোগ্রাফিতে যদি পলিসিস্টিক ওভারি হয়ে থাকে তার সঙ্গে আরও একটা কনফার্মেশন দরকার, সেটা হচ্ছে হরমোনের টেস্ট, অথবা পলিসিস্টিক ওভারি আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়েছে, আপনার লিপিড টেস্ট। অর্থাৎ যে কোনো দুটো ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতেই হবে, তবেই আপনি তাকে কনফার্ম ডায়াগনোসিস করতে পারবেন যে হ্যাঁ এটা পিসিওএস হয়েছে। এবার আসুন কিছু ম্যানেজমেন্টের কথা বলবো, তারপরে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের কথা বলবো। দেখুন, ম্যানেজমেন্টের কথা প্রথমেই যেটা বলেছি, এটা লাইফস্টাইল ডিসঅর্ডার, তাহলে লাইফস্টাইলকে ঠিক করতে হবে। অর্থাৎ খাদ্য খাবার, কোনো জাঙ্ক ফুড, ফ্যাট ফুড, ময়দা জাতীয় খাবার, চিনি জাতীয় খাবার, আলু জাতীয় খাবার, অর্থাৎ যার মধ্যে কার্বোহাইড্রেট আছে, এগুলো খাবেন না। বাইরের কোনো খাবেন না, প্রসেস ফুড খাবেন না, কোনো রিফাইন্ড অয়েল খাবেন না, ঠিক আছে, ঠান্ডা জল খাবেন না, কোল্ড ড্রিঙ্কস খাবেন না, ময়দা জাতীয় কোনো জিনিস খাবেন না, বার্গার, নুডলস, তারপরে হচ্ছে মোমো, তাই না, এইসব যে জিনিসগুলো আছে, এগুলো চাউ, এগুলো কিন্তু খাবেন না। কারণ এর মধ্যে গ্লুটিন বলে এক ধরনের জিনিস আছে, যে গ্লুটিন কিন্তু রক্তকে জমাট বাঁধতে এবং রক্তের প্রবাহকে বাধা সৃষ্টি করে এবং ফ্যাট তৈরি করে গ্লুটিন, ঠিক আছে, ময়দা জাতীয় জিনিসে বেশি থাকে, এগুলো খাবেন না। চিনি জাতীয় বেশি জিনিস খাবেন না। এর পরিবর্তে আপনি বেশি বেশি করে ফল খান, সবুজ জাতীয় যত রকম হারা জিনিস, হ্যাঁ, সবুজ জাতীয় সবজি, ফল, মূল, শাক, লতা পাতা বেশি খাবেন, প্রোটিন যত করে বেশি খাবেন, বিভিন্ন ধরনের ডাল খাবেন, তাহলে আপনার কোলেস্টেরলের মাত্রা, আপনার সুগারের মাত্রা নর্মাল হয়ে যাবে এবং কোনো রকম ওষুধ ছাড়াই লাইফস্টাইলকে চেঞ্জ করলেই কিন্তু পিসিএস ভালো হয়ে যায়। সঙ্গে কিন্তু অবশ্যই এক্সারসাইজ করবেন। যদি আপনি সামলাতে না পারেন, বুঝতে না পারেন, অবশ্যই কোনো ডাক্তারবাবু শরণাপন্ন হবেন, যাতে অন্তত 6 থেকে 8 ঘন্টা নিশ্চিন্তে ঘুম হয় তার ব্যবস্থা করবেন, ঠিক আছে। কোনো রকম একটা এক্সট্রা স্টেন নেবেন না। তার জন্য প্রাণায়াম, মেডিটেশন, নিজেকে নিয়ে একটু ভাবা খুবই উপকারী। গান শোনা, গল্পের বই পড়া, বেড়াতে চলে যাওয়া, আত্মীয় স্বজনের সঙ্গে গল্প গুজব করে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে ইয়ার্কি ফাজলামি আড্ডা মারা খুব প্রয়োজন। এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে যে সেলফ এস্টিম যাতে বজায় থাকে তার ব্যবস্থা করবেন, ঠিক আছে। আর সব সময় একটু উষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করবেন, সুস্থ মানুষেরই খাওয়া উচিত। কোল্ড ড্রিঙ্কস বা ফ্রিজের ঠান্ডা জল খাবেন না। এটা হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে। এবার আসুন কিছু হোমিওপ্যাথি ওষুধের কথা বলি। বন্ধু, এই চ্যাপ্টারটা খুব একটু মন দিয়ে শুনবেন। যে দেখুন, অ্যালোপ্যাথিতে তারা
হরমোন ট্রিটমেন্ট করে, দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করতে হয়। আপনারা জানেন যে অ্যালোপ্যাথির প্রত্যেকটারই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং এমনও অবস্থা আছে হয়তো বা কখনো, যদিও এটা রেয়ার, এটা অপারেশনের প্রয়োজন হয়। জেনারেলি ডাক্তারবাবুরা অপারেশনের দিকে যান না, অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা বাই মেডিসিনই চেষ্টা করেন, কিন্তু যদি এটা কমপ্লিকেশন তৈরি হয় তখন কিন্তু অপারেশনের দিকেও যায়। সন্তান সন্ততি হয় না, অনেক কিছু হয়ে যায়, ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে যায়, সিস্টগুলোর রাপচার হয়ে যায়, অথবা রাপচারই হয় না, তারপরে ওভাম তৈরি হয় না, নানান রকম কমপ্লিকেশন আছে। এই নিয়ে একটা আলাদা ভিডিও পরে করব। তো আমরা একটু হোমিওপ্যাথি ওষুধের কথা বলি বন্ধু, 4-5খানা ওষুধের কথা বলবো। সবচেয়ে উল্লেখযোগ্য যে ওষুধ কথা তার নাম হচ্ছে সিপিয়া। সিপিয়া এমন একটা ওষুধ যে এই ওষুধের যে প্রাথমিক লক্ষণ আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে যে মেন্সেস টু আর্লি, খুব তাড়াতাড়ি হয় এবং প্রফিউজ হয়, প্রচুর পরিমাণে হয়। আবার টু লেট, খুব দেরিতে হয় এবং পারসিস্ট লং, অনেক লম্বা সময় অবধি থাকে। আবার এমন হয় একদিন মাত্র পিরিয়ড থাকে, আবার এমন হয় 1 ঘন্টা মাত্র পিরিয়ড থাকে। তাহলে তাড়াতাড়ি হতে পারে, অনেক দেরিতে হতে পারে, মাঝে মাঝে হতে পারে, একদিন হতে পারে, 1 ঘন্টাও হতে পারে। বোঝা গেছে? সিপিআর সঙ্গে প্রচণ্ড ডিসমেনোরিয়া বা ব্যথা থাকে। সিপিআর পেশেন্ট ঠান্ডা বাতাসে খুবই কাতর হয়ে পড়ে এবং তার সমস্ত কিছু সিমটম মনে করে যে তার যে ভ্যাজাইনা আছে বা যোনিদ্বার আছে সেখান থেকে ভিতরের সমস্ত অর্গানগুলো যেন বেরিয়ে আসবে, বিয়ারিং ডাউন সেন্সেশন, সব কিছু যেন বেরিয়ে চলে আসবে, যার জন্য সে পা দুটোকে ক্রস করে রাখে, যাতে সে মনে করে, তো যার জন্য সে পা দুটোকে ক্রস করে রাখে, রাত্রিবেলা ক্রস করে শুয়ে থাকে, হাঁটার সময় দুটো পাকে অর্থাৎ থাই দুটোকে একটু চেপে চেপে হাঁটার চেষ্টা করে, ধীরে ধীরে হাঁটার চেষ্টা করে, যাতে তলা থেকে ভিতর থেকে কোনো অর্গান যেন বেরিয়ে না আসে। এছাড়াও সে পেটের মধ্যে বল লাইক সেন্সেশন, মনে হচ্ছে যেন একটা বল ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা অনুভূতি তৈরি করে। কনসোলেশন, সান্ত্বনা দিলে খুব আরাম বোধ করে। সাধারণত মুখে বা বিভিন্ন প্রান্তে চুলদাড়ি গজায়, স্পেশালি আপার যে লিপ আছে তার উপরে একটা গোঁফে, সিপিআর পেশেন্টের গোঁফে জেনারেলি চুল গজায় ওই অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্যের জন্য। আর কি আছে? আর আছে ওভারিজ মধ্যে যে সিস্ট থাকে সেই সিস্টটা ক্রমশ এনলার্জ হয়, সেটা রাপচার হয়ে যেতে পারে, তার ফলে ইনফেকশন হতে পারে ওই সিস্টের জন্য। আর যেটা হয় ইনফার্টিলিটি হতে পারে, হ্যাঁ, বন্ধ্যাত্ব অর্থাৎ সন্তান না হওয়ার প্রবণতা থাকতে পারে। মেন্টালি খুব ইরিটেবল, কনসোলেশন বা সান্ত্বনা দিলে খুব ভালো বোধ করে। এই সিমটমগুলো যদি আমরা থাকি তাহলে আমরা তাকে সিপিয়া দেব। সকালবেলা খুব একটা উঠতে পারে না, মর্নিং সিকনেস। নেক্সট যে ওষুধের কথা বলবো প্রায় সিমিলারিটি আছে, সেটা হচ্ছে পালসেটিলা। পালসেটিলাকে সাধারণত যে কোনো মহিলাদের প্রয়োজনের জন্য ব্যবহার করা হয়, তাই তাকে বলা হয় পালসেটিলা হচ্ছে মেয়েদের বন্ধু ওষুধ। পালসেটিলার পেশেন্টের অনেক লম্বা দিন ধরে বন্ধ থাকে পিরিয়ড অ্যাবসেন্ট থাকে। আবার যদি কখনো হয় প্রচণ্ড পেটে ব্যথা বা ডিসমেনোরিয়া হয়। পালসেটিলার পেশেন্ট হাওয়া খুব পছন্দ করে, ঠান্ডা হাওয়া, ওপেন এয়ার খুব পছন্দ করে। কনসোলেশন বা তাকে যদি কেউ সান্ত্বনা দেয় সে খুব ভালো বোধ করে, সে সামান্যতম কারণেই হুড় করে কাঁদতে শুরু করে। পালসেটিলার পেশেন্ট থার্স্টলেস, জলের তৃষ্ণা প্রায় নেই বললেই চলে, হাওয়া খুব পছন্দ করে, ঠিক আছে? তাহলে এবং তেলে ভাজা ফ্যাট জাতীয় জিনিস খুব পছন্দ করে। তো এই জাতীয় জিনিসগুলো আমরা যদি পেয়ে থাকি এবং সম্পূর্ণ তৃষ্ণাবিহীন, টোটাল থার্স্টলেস, এই চিত্র যদি পেয়ে থাকি আমরা পালসেটিলা দেব। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে থুজা অক্সিডেন্টালিস। আপনারা অনেকেই ব্যবহার করেছেন, আঁচিল টাচিল হলে টলে আমরা থুজা ব্যবহার করি, ঠিক করেছেন, কারণ থুজার পেশেন্টের বিভিন্ন জায়গাতে অর্বুদ বা টিউমার বা সোয়েলিং বা সিস্ট বা আঁচিল এই জাতীয় গ্রোথ হতে শুরু করে, ঠিক তেমনি ওভারের মধ্যেও গ্রোথ হয়। থুজার পেশেন্টের আনওয়ান্টেড প্লেসে প্রচুর পরিমাণে চুল হয়, যেমন মুখে গোঁফে তো হয়, আমরা বললাম চিনে, গালে। থুজার পেশেন্টের ব্রেস্টে,
পেটে, পায়ে, মহিলাদের বিভিন্ন জায়গায় আনওয়ান্টেড প্লেসে কিন্তু প্রচুর পরিমাণে চুল দেখা যায়। ঠিক আছে। আর এই পেশেন্টের কি আছে, এই পেশেন্টের পিরিয়ড সাধারণত একদিন থাকে, অনেক দিন বন্ধ থাকে, ঘন ঘন হয়, আবার ফিরে আসে, আবার বন্ধ হয়, এরকম হতে পারে। আর সাধারণত দেখা গেছে যে থুজার পেশেন্টের এই সিস্টগুলো লেফট সাইডেড, সাধারণত লেফট সাইডেড কমপ্লেন, জেনারেল কমপ্লেনগুলো লেফট সাইডেড, এবং যে সিস্টগুলো থাকে সেগুলো লেফট ওভারিতেই হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে যে ক্যালকেরিয়া কার্ভ। খুব সুন্দর ওষুধ। ক্যালকেরিয়াবের পেশেন্টের একটু ফ্ল্যাবি, মোটা, থলথলে, নাদুস নুদুস হয়ে থাকে। এই ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টের কনস্টিপেশন থাকে। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টের লবণ খাওয়ার প্রবণতা বেশি থাকে। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টের খুব ঘাম হয়, স্পেশালি মাথাতে প্রচণ্ড ঘাম হয়। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টরা ডিম সেদ্ধ, বয়েলড এগ খুব পছন্দ করে। এছাড়াও তারা চক, চারকোল, মাটির ভাঁড় ভাঙা, এইসব জিনিসগুলো খেতে খুব পছন্দ করে। এরা খুব শীতকাতুরে, অ্যাভারশন টু এয়ার, ঠান্ডা হওয়া একদম, বাকার হওয়া খুব বেশি পছন্দ করে না। ঠিক আছে। প্রফিউস ব্লিডিং হয়, প্রচুর পরিমাণে রক্ত পড়ে। ঠিক আছে। পেশেন্ট সামলাতে পারে না। এই লক্ষণাবলীগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি কিন্তু ক্যালকেরিয়া কার্ভ দেওয়ার কথা ভাববেন। নেক্সট যে পেশেন্টের কথা বলবো, যে ওষুধের কথা বলবো, যেটা ওই পেশেন্টের জন্য খুব উপকারী, পিসিওএসের পেশেন্টের জন্য, সেটা হচ্ছে ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর, এটাই ক্যালকেরিয়া কার্ভ যেমন বললাম বেশ মোটা সোটা থুলথুলে, ন্যাট্রাম কার্ভের পেশেন্টেরা কিন্তু, রুগীরা কিন্তু খুব লিন অ্যান্ড থিন, পাতলা, দুবলা পাতলা, লম্বা। ঠিক আছে। প্রচণ্ড লবণ খেতে পছন্দ করে, মাথায় বালিশ দিয়ে শুতে পছন্দ করে, খুব রাগী, কনসোলেশন দিলে বা সান্ত্বনা দিলে রেগে যায়, কিন্তু একা একা বসে কাঁদতে শুরু করে। কনসোলেশন অ্যাগ্রাভেশন, আপনি যদি তাকে বোঝাতে যান বা আপনি যদি তাকে সহানুভূতি জানান, ও কিন্তু আবার খুব রেগে যায়। কথাটা বুঝতে পেরেছেন? অ্যাভারশন টু হিট, গরম একদম পছন্দ করে না। রৌদ্রের যে তাপ বা রৌদ্র, সানহিট একদম পছন্দ করে না, ছাতা ছাড়া বাইরে বেরোবেই না। ঠিক আছে। প্রচণ্ড পিরিয়ড হয়, প্রচণ্ড পেটে ব্যথা হয়। ঠিক আছে। এদের পিরিয়ড সাপ্রেসড হয়, ইরেগুলার পিরিয়ড হয়। সবচেয়ে বড় জিনিস, যদি কেউ কনসিভ করার চিন্তা ভাবনা করে কি আমি এখন প্রেগনেন্সি নেব, সন্তান নেব, তাহলেও চেষ্টা করার পরেও কিন্তু সে প্রেগনেন্সি নিতে পারে না। এটা কিন্তু ন্যাট্রামিউরের খুব সুন্দর একটা সিমটম। এবার ফিউ সিমটমস অ্যাট এ গ্ল্যান্স, এক লাইনে, ওই যে বলে না র্যাপিড ফায়ার, সেরকম র্যাপিড ফায়ারের মতন কয়েকটা ওষুধ বলে যাচ্ছি। পিসিওএসের সঙ্গে, সবগুলোর সঙ্গে পিসিওএস কিন্তু থাকবে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকবে, তার সঙ্গে র্যাপিড ফায়ারের মতন একটা করে সিমটম। যদি আপনি দেখেন যে ঠোঁটের উপরে, আপার লিপের উপরে চুল গজিয়েছে বা লোম গজিয়েছে, তাহলে আপনি জানবেন এটা সিপিয়া। যদি দেখেন যে সিস্ট রয়েছে, তার সঙ্গে দেহের বিভিন্ন প্রান্তে চুল গজিয়েছে, তাহলে জানবেন এটা থুজা। যদি দেখেন যে পিসিওএসের সঙ্গে গালে, চিনে, চিকে লোম গজিয়েছে, তাহলে জানবেন এটা অলিয়াম জ্যাকোরিস। যদি দেখেন পিসিওএসের সঙ্গে একদিন মাত্র, ফিউ আওয়ার্স, একদিনও নয় ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার জন্য পিরিয়ড রয়েছে, সেক্ষেত্রে ইউফ্রেসিয়া এবং কক্কাস ক্যাপটাই। অনেক দিন ধরে পিরিয়ড হচ্ছে না, পিরিয়ডকে ফিরিয়ে আনতে হবে, তাহলে আপনি দেবেন পালসেটিলা। যদি দেখেন যে কয়েক মাস ধরে পিরিয়ড বন্ধ আছে, সেক্ষেত্রে আপনি প্রয়োগ করবেন ক্যালিকার। অবশ্যই পিসিওএস থাকতে হবে কিন্তু, তাহলে দেবেন আপনি ক্যালিকার। যদি দেখেন যে পিরিয়ড বন্ধ আছে কিন্তু পেশেন্ট মনে করছে যে এক্ষুনি আমার পিরিয়ড হয়ে যাবে, তাহলে আপনি দেবেন সিনেসিও অরিয়াস। যদি আপনি দেখেন পিসিওএসে আছে, সঙ্গে একনি বা ব্রোনো আছে, তাহলে আপনি দেবেন সালফার। পিসিওএস আছে, যদি দেখেন যে একনি আছে, পেকে যাচ্ছে, ডিপ সিটেড, আপনি দেবেন সাইলেশিয়া। সাধারণত লাইকোপোডিয়াম, বেলেডোনা, এপিসমেল, এগুলো রাইট সাইডেডের ওভারিতে সিস্ট হওয়ার প্রবণতা থেকে থাকে। এছাড়া থুজা এবং ল্যাকেসিসে জেনারেলি লেফট সাইডের ওভারিতে সিস্ট হয়ে থাকে।
তাহলে এই সার্বিক ছিল আজকের আলোচনা। বন্ধু, যদি এই ইনফরমেশনগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে আপনি একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর মহিলাদের কাছে পৌঁছে দেবেন, প্রচুর গার্জেনের কাছে পৌঁছে দেবেন যারা মেয়েদের নিয়ে খুবই চিন্তিত। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে আমার ইমেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। অনলাইন ট্রিটমেন্টের ব্যবস্থা অবশ্যই আমি আপনাদের জন্য করে দেব। যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনি আমাকে আপনার বলে একজন ভাবেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেল ডক্টর এম কে রয় হোমিওপ্যাথি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, উপদেশ দিন, আর আমরা মানব কল্যাণে কাজ করে যাই। এই বলে আজকের জন্য শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। নমস্কার।